ভারতের এমন কর্মকাণ্ডে বারবারই ফুলে ফেঁপে ক্ষোভে গোস্বায় অন্তর ভরে যায়। ক্ষমতায় ছিলেন না এতদিন, বাট এখন তো ক্ষমতায় আছেন আসিফ স্যার। ভারতের আধিপত্য বাদ দিয়ে অনেক কথা বলেছেন, বাট রাইট নাও আপনি তো পাওয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 কি হবে বিশ্বের তা জানি না, তবে এতটুকু জানি বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার সার্বভৌমত্ব নিরাপত্তায় তার এখন শক্ত ভূমিকা দরকার। তার হাতে বিশ্ব মিডিয়া আছে, তিনি চাইলে বিশ্বের কাছে এই খবরগুলোকে পৌঁছে দিতে পারেন। গত 53 বছর যাবৎ যে দৃশ্য আমরা দেখে এসেছি, গেল 16 বছর যে দৃশ্যের বারবার পুনরাবৃত্তি ঘটেছে, সে একই দৃশ্য আজও ঘটছে। হয়তো এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, নয়তো এই দেশের মানুষকে আসলে সীমান্তের ওই পারে গুলি করে প্রতিদিন বিএসএফকে মারতে দেন, আর আপনারা এগুলো নিয়ে রাজনৈতিক এবং নাটকীয় বক্তব্য দিবেন। কোন সেই সরকার ভারতকে লাগাম পড়াবে, বিএসএফকে লাগামের মধ্যে আনবে? সীমান্তে হত্যা আরো এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম। এখানে ঘটনাগুলোর মধ্যে কমন কিছু ক্যারেক্টার আছে। ওপার বাংলার কিছু গরিব আর এপার বাংলার কিছু গরিব, তারা মিলা আপনার সামান্য পয়সার লোভে দুই একটা গরু অথবা কিছু ব্ল্যাকের মাল চোরা কারবারি করে। সেই মানুষগুলোকে বিভিন্ন সময় জীবন হারাতে হয়, দারিদ্রতার কাছে নিষ্পেষিত হয়ে ভারতের ওপারে গিয়া আপনার বিএসএফ এর গুলিতে। আজকে ঠিক এমনই ঘটনা ঘটেছে। আসিফ নজরুল বরাবরই সোচ্চার ছিলেন এসবের বিরুদ্ধে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আপনি নিজেই তো ক্ষমতা, যান ভারতের কাছে ছুটে যান, গিয়ে বলেন যে তোমার রাষ্ট্রে একটা বুলেট যেন আমার বাংলাদেশের মানুষের উপর না চলে। আমরা কার্যকর ভূমিকা দেখছি না আসিফ নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কার্যকর ভূমিকা দেখছি না ভারতের এই সীমান্ত বা বর্ডার কিলিং ইস্যুতে। দর্শক, আরও এক চাঞ্চল্যকর অবস্থান তথ্য আমি কতগুলো দিব। বরাবরই বলি যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যেই সব কারণে খুব বেশি মেন্টালিটিতে আপসেট মেন্টালিটি ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই সীমান্ত হত্যা। ভারতের সাথে বাংলাদেশের এই উত্তেজনাকর মুহূর্তে আপনারা যারা গরিব মানুষ আছেন, দেশেই চুরিচামারি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, প্রাণে মরবেন না। ও একটা গরু আনতে ভারত যায়েন না ভাই, মাইরা ফেলবে এরা এখন পরিকল্পনা কইরা। আবারও বলি, যারা বাংলাদেশে আছেন সীমান্ত এলাকার মানুষ, একটা গরু, কয়েকটা শাড়ি, কয়েক বস্তা চিনির জন্য ওই পার যায়েন না। এই পারে এই দেশের মন্ত্রী এমপি উপদেষ্টাদের বাড়িতে প্রয়োজনে চুরি ডাকাতি করেন, কারণ এরা কেউই তো আপনাদের নিরাপত্তা দিতে পারছে না, মানে জীবনের ইনকামের নিরাপত্তা। ক্ষোভ থেকে আসে এই ধরনের কথা। পঞ্চগড় সীমান্তে পঞ্চগড়ের মমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে তার লাশটা নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর কাহিনী কি সাজাইছে দেখেন। বরাবর আমাদের দেশে আগে ওই যে আপনার ক্রস ফায়ার দিত না, তারপর একটা নাটক সাজাইতো না, ওই রকমই আজকে ভোরে তেঁতুলিয়া উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমাদের বর্ডার গার্ড বিজিবির 56 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা তিনি নিশ্চিত করছেন যে আনোয়ারের বাড়ি হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। আর মানে যিনি নিহত হয়েছেন, আমাদের বিজিবি বলছে শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ মানে আজকে ভোরবেলায় আর কি কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এখন বিএসএফ কি বলছে, এই বাংলাদেশিরা তাদের উপর বটি এবং বাঁশের লাঠি দিয়ে হামলা চালাতে আসলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়েছে। এ সময় ঘটনাস্থলেই আনোয়ার নিহত হয়েছে। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে, চোরাচালানের গরুও নিয়ে গেছে। গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করেছেন ঘাগরা বিজিবি ক্যাম্পের সদস্যরা। পতাকা বৈঠকের মাধ্যমে তার দেহ আনা হবে। এই মৃত্যুগুলো আসলে আটকানো বড় কঠিন, যতক্ষণ না এই জাতিকে ক্ষুধা থেকে, দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে, উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন, এটা ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার, কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি একটু ভারতকে কন্ট্রোল আনার চেষ্টা করেন। খালি তো হাসিনারে বকতেন, গাইল্লাইতেন, তো এখন আপনারাই তো হাসিনার জায়গাটাতে বসে আছেন। আপনারা ক্ষমতায় বসার পরে কয়টা বর্ডার কিলিং নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে কথা বলেছেন? কেউই বলেননি। আওয়ামী লীগ তো চাটতো, আপনারাও চাটার কাছাকাছি আছেন আমার কাছে মনে হচ্ছে। এভরি সিঙ্গেল টাইম যখনই ভারতের এই বর্ডার কিলিংগুলো হয়,
তখন আমার কাছে মনে হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসা সেই সকল প্রশাসকগুলো, শাসকগুলো, তাদেরকে নিয়ে বর্ডারে গুলি করা দরকার বিএসএফ রাতে। কেন? কারণ তোমরা রাষ্ট্র চালাও, এই দেশের মানুষের খাবারের নিরাপত্তা দিতে পারো না, কর্মসংস্থানের নিরাপত্তা নাই। তোমাদের ছেলেরা তো বর্ডারে যায় না, যায় কারা? গরিব, কর্ম নাই ভাই, বাদাইম্যা। কি করব? একটা গরু আনে 500, 1000, 2000 টাকা, জাস্ট হচ্ছে এই পার থেকে ওই পার তারা এটাকে মানে বর্ডার ক্রস করে দেয়। ওই পারেও আছে, এই পারেও আছে। আমার খুব গোস্বা হয় যখন এই নিউজগুলো দেখি যে কোন সরকার এই ইস্যুগুলোতে ভারতকে কেন ভাই কন্ট্রোলে আনতে পারে না, কেন ভারত সরকারে মানে এগুলোর ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনতে পারে না, মানবাধিকার সংগঠনগুলোকে দিয়া আন্তর্জাতিক অঙ্গনে কেন এগুলো নিয়ে কোনো ওই লেভেলে কোনো নিউজ করাইতে পারে না যে দেখো ভারত বাংলাদেশের সীমান্তে কি করছে। কেন বাংলাদেশের মানুষ বিএসএফকে বা ভারতের অনেক কিছুতে অপছন্দ করে? কারা দেখবেন? 3-0 দিয়া থুইয়া মানুষ পানি খাবে না। আপনি বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, ভারত রেগুলার ইন্টারন্যাশনাল মিডিয়াতে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে যেখানে যেখানে যাওয়া দরকার, ইউনূস স্যার আপনার অনেক লম্বা হাত আছে, দয়া করে এগুলো একটু কন্ট্রোল করেন। এর পরের সরকার আসলে সেমই হবে, চাটবে। ভারতের না চাইটটা এই দেশে ক্ষমতায় কেউ থাকতে পারে না, এটা তো প্রমাণিত। নিন্দা জ্ঞাপন করছি ভারতের যে পাগলা কিছু মন্ত্রী আছে যাদের কাজ হচ্ছে ভারত একটা সেকুলার কান্ট্রি, এমনকি ভারতে ধর্মনিরপেক্ষতাকেই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু বর্তমানে ভারতের জনগণের উপর যে ক্ষমতার কি বলা হয় যে চাবিকাঠি নাড়াচাড়া করছে যে দলটা বিজেপি, তাদের রাজনীতির প্রধান ইস্যুটাই হচ্ছে হিন্দুত্ববাদী মেন্টালিটি। দেখেন, হিন্দু মানুষদের ইস্যু একটা, হিন্দুত্ববাদী মেন্টালিটি আর একটা। একটা সরকার তার দেশের সকল জনগণের জন্য, কিন্তু এখন একটা সরকার যদি বিশেষ একটা ধর্মীয় গোষ্ঠীকে প্রাধান্যতা দেয় তাহলে সেই দেশে নেগেটিভিটি তৈরি হবে। ভারত নিয়ে আমরা কথা বলি না, কিন্তু যখন আমার দেশ নিয়ে এই একই থিম চাপানোর চেষ্টা করা হয়, বলা হয়ে থাকে যে সেই সম্রাট আকবরের যুগে, আজ থেকে প্রায় 500 বছর আগে মোগল শাসকরা যখন ভারতকে শাসন করত, সেই যুগেরই মানে এখন নাকি আবার ছায়া বাংলাদেশে এসেছে। মানে তারা আসলে কি বুঝাইতে চাইছে, আসেন আবার সেটা দেখি। যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের এই লোকটা, আমি তারে গত 3 থেকে 4 বছর দেখি, মানে উল্টা পাল্টা বক্তব্য, মুসলিম বিদ্বেষী যত বক্তব্য আছে এই লোকটার কাছে আপনি পাবেন। ভারতের বিভিন্ন স্টেটগুলোর নাম পরিবর্তন, শহরগুলোর নাম পরিবর্তন, বিভিন্ন মুসলিম লকে আপনার পরিবর্তন, সকল কিছুর পেছনে এই লোকটা কাজ করে। তার নামের আগে যোগী আছে। আমরা যদি দেখি একটু তথ্য অনুযায়ী, সে বলছে যে সম্রাট বাবরের আমলে অযোধ্যায় যা ঘটেছিল এখন বাংলাদেশে তাই ঘটছে। অযোধ্যা তো চিনেন, এই মুহূর্তে রাম মন্দির বা আমাদের যে বাবরি মসজিদ ছিল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে ইঙ্গিত দিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী, তার নাম যোগী আদিত্যনাথ, সে বলছে 500 বছর আগে যখন এই ভারতবর্ষে মোগল শাসকরা শাসন করত, তখন মোগল শাসক বাবরের এক সেনাপতি অযোধ্যা এবং সাম্ভালে যা করেছিল সেগুলি আজ বাংলাদেশে আপনার ঘটছে। এইসব ঘটনাবলী একই প্রকৃতির এবং একই পরিকল্পনার অংশ। তো সে বাংলাদেশ নিয়ে সতর্কতা দিচ্ছে কি, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভারতের জন্য অপ্রাসঙ্গিক বলে ভুল করলে চলবে না। তো কি করা উচিত? তোমার দেশের জনগণকে উস্কে আমাদের সীমান্তে পাঠিয়ে দেওয়া উচিত। তোমার দেশের জনগণের কাছে ভুয়া ভিডিও প্রকাশ করা, মূল স্ট্রিমিং মিডিয়া, মেইন স্ট্রিমিং মিডিয়া, মিডিয়া প্ল্যাটফর্ম যা আছে, মানে তোমার দেশের জনগণের কাছে বাংলাদেশকে ভিলেন বানানোর পরিকল্পনা করা উচিত নাকি? ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যার রামকথা পার্কে 43তম রামায়ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ এই কথা বলছেন। তিনি বলছেন যে আচ্ছা, মোগল সম্রাট বাবরের সেনাপতি অযোধ্যা এবং সাম্ভালে কি করেছিলেন, আসলে সেই বিষয়ে কোনো তথ্য প্রমাণ তিনি হাজিরই করতে পারেননি। সম্প্রতি সাম্ভালে একটি পুরনো মন্দিরের জায়গা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে আদালতের নির্দেশে সমীক্ষা করতে গেলে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়। এই হচ্ছে ভারত, যারা আমাদেরকে সম্প্রীতির সবক দেয়। আপনি দেখেন আজমির শরীফ, ভারতের হিন্দুরা পর্যন্ত যেখানে শ্রদ্ধার জায়গা, মুসলমানরা তো যাই সারা পৃথিবী থেকে, বলা হচ্ছে এটার নিচেও নাকি হিন্দুদের মন্দির ছিল। আপনি দেখেন বাবরি মসজিদ, বলা হয়েছে এটার নিচে মন্দির ছিল।
এখন ভারতে যে হচ্ছে কি মানে একটু জনপ্রিয় যে প্রাচীন মসজিদগুলো আছে সেগুলোর নিচে অতীতকালে কোনো এক সময় মন্দির ছিল দাবি করা কোর্টে একটা রিট করা হয়। তারপর ভারতের আদালত বুঝতেই পারেন এটাকে তারা পাস করে দেয়। তো পাস করার পরে কি হয়, ঠিক আছে মসজিদটা ভাঙ্গা দেখো নিচে মন্দির আছে কিনা, অথবা মসজিদের ভিতরে হিন্দুরা বা এরকম যারা আছে তারা যায়, এটা খোরাখুরির কাজ তো স্বাভাবিক। ধর্মপ্রাণ মুসলমান বা একজন একটা মন্দির যদি ভাঙ্গা কেউ ভিতরে গিয়া আপনার মসজিদ খোঁজ করে, এটা কার কাছেই ভাল লাগবে? কিন্তু ভারতে এগুলো হচ্ছে, বাধা দিলে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হচ্ছে। আর সেই ব্যক্তি কিনা এইসব কথা বলে। তো অযোধ্যা এবং সাম্ভারে কি ঘটছে? हम जानना चाहती है যোগী আদিত্যনাথ, उस वक्त क्या हुआ था बताइए। না খালি পাবলিকরে উস্কানোর জন্য বলা দরকার। এখন বাংলাদেশে একটা ইস্যু চলছে, স্বাভাবিকভাবে পুরো ভারত রাজ্য জুড়ে, ভারত জুড়ে যেখানেই বিজেপির নেতা এমপি মন্ত্রীরা কোনো একটা বক্তব্য দিচ্ছেন, এদের তো মানে পলিটিক্যাল মূল ইস্যুটাই হচ্ছে আমরা হিন্দুদের জন্য জীবন প্রাণ, এটাই বোঝায় এরা। কিন্তু আসলে এদের দেশে কত পার্সেন্ট হিন্দু এই বিজেপি সরকারের আমলে ভালো বেঁচে আছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, জীবনমানের উন্নতি হয়েছে, এটা আপনারা ভারতের যারা জনগণ আছেন আপনারা আমার থেকে ভালো জানেন। এছাড়া আপনার তার বক্তব্য হচ্ছে, আচ্ছা এখানে নানান ধরনের বক্তব্য দিয়েছেন। তো বলছে যে আচ্ছা আপনার এই মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যেগুলো বলাও আমার মনে হয় যে ফেসবুকে উচিত না। তো সে বলছে যে না, ভারত সবসময় হিন্দুদের রাখবালা, প্রধানমন্ত্রী নদীর এক চিন্তা এক ভারত, শ্রেষ্ঠ ভারত বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। শ্রীরামের ঐতিহ্য আমাদের কাছে জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং সমাজে সম্প্রীতি তৈরি করেছে। ধর্ম যার যার, রাষ্ট্র কিন্তু যোগী সবার। এখন ধর্মকে যখন রাষ্ট্রের উপর চাপাই দেওয়া হয়, ঠিক আছে, তখন স্বাভাবিকভাবে সেখানে নানান ঘটনা ঘটে। তবে আমি যতদূর জানি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আমার ধর্ম তো আমি জানি, প্রত্যেক ধর্মেই অন্য ধর্মের মানুষের উপর অন্যায়, অত্যাচার, জুলুম এগুলোর শিক্ষা কোনো ধর্মেই দেওয়া হয় নাই। আর আমাদের যারা হুজুর, পণ্ডিত, পুরোহিত বা যারাই আছেন এই ধরনের কথাবার্তা বলেন, বিভিন্ন আয়াতকে মেনশন করেন, এদের ইন্টেনশনটার মধ্যেই খারাপই আছে। যদি ধর্মগুলা এই লেভেলে চলতো, তরবারির উপরে হইতো, বল্লম আর ত্রিশূলের উপরে, তাহলে পৃথিবী জুড়ে এই ধর্মগুলার অস্তিত্ব থাকতো না, এতটুকু বিশ্বাস করি।